আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম, আমরা 5,000 টাকার বেশি দিতে পারবো না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল সলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে। জাফর ভাই সম্পর্কে অল্প সময়ে কথা বলা খুব কঠিন, কারণ উনি একটা বিশাল মহিলুয়ের মতো ছিলেন। 60 এবং 70-এর দশকে কিংবদন্তির ছাত্র নেতা, পরবর্তীকালে শ্রমিক নেতা এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতা, যার গতি ছিল ঝড়ের মতো, এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পারা যেত না। তার কথা শুনে বিমোহিত হতাম আমরা। আমার এখনো মনে আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ারে, তা আমাদের সঙ্গে নটরডেম কলেজের অনেক ছেলে এসেছিলেন, ভর্তি হয়েছিলেন, এবং তারা সব ইংরেজি মিডিয়ামের ছিলেন। রাজনীতির সঙ্গে তাদের খুব একটা সম্পর্ক ছিল না। আমরা ঢাকা কলেজের থেকে যারা এসেছি, তারা আমরা একটু রাজনীতির সঙ্গে আগে থেকে পরিচিত। তা আমি তাদেরকে, যেটা একই ডিপার্টমেন্টে পড়তাম, বন্ধু ছিলাম, তাদেরকে নিয়ে গেলাম। জাফর ভাই একটা বক্তৃতা করবেন সায়েন্স অ্যান্ড এক্সেলশনে, জেল থেকে বেরিয়ে এসছেন, প্যালেস্টাইনের উপরে তখনও একটা বক্তৃতা তিনি করবেন। আমার এখনো মনে আছে বলেই কথাটা বলছি আর কি। তো তিনি প্রায় 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, এবং আমার সেই বন্ধুরা কমপক্ষে 15 জন, তাদের অনেকটাই আমাদের সবাই ছিলেন, সাবিউদ্দিন আহমেদ থেকে শুরু করে, আশফাক থেকে শুরু করে সবাই, তারা ওই মিটিং এর পরেই তারা ছাত্র ইউনিয়নে যোগ দেয়। অর্থাৎ তার এমন একটা বিমোহিত করবার ক্ষমতা ছিল তার বক্তব্যের মধ্য দিয়ে, যে বক্তব্য সত্যি আজকাল আমরা শুনতে পাই না। প্রিয় বন্ধুগণ, এক একটা সময়ে, কালে, যুগে কিছু কিছু নেতার জন্ম হয়, যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করেন রাজনীতিতে, দেশে, সময়। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন, যিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে আমাদের স্মৃতি অনেক, সেসব বর্ণনা করতে গেলে বহু সময় লাগবে। শেষের দিককার একটি কথা বলে আমি পারছি না, উনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন, আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এই জন্য কষ্ট পেয়েছিলাম যে এই কাজী জাফরের মতো একজন নেতা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি একজন স্বৈরাচারী সরকারের সঙ্গে গেলেন, জামাল ভাইরাও গিয়েছিলেন। তো আমরা কষ্ট পেয়েছিলাম। যেদিন তিনি যোগ দেবেন তার আগের দিন 7 দলের যে জোট, সেই জোটের একটা মিটিং ছিল সম্ভবত বাইতুল মোকাররমের সামনে। সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম কয়েকজন। সেই মিটিং এর আগে সে আলোচনা তিনি আমাদেরকে বললেন যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরো বেশি করে আপনার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে এবং আলাপ করতে হবে। তারপরের দিনই যখন শুনলাম যে তিনি যোগ দিয়েছেন, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, এটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এরপরে তিনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো কখনো দেখা হয়েছে, দেখা হলে স্বাভাবিকভাবে বুকে জড়িয়ে ধরেছেন, আমরা নিজের কাজে গেছি। এরপরে পরিবর্তন যখন হলো, অর্থাৎ হাসিনা যখন
আসলেন 1-11 পরে। হাসিনা আসার পরে আমাকে আমাদের ম্যাডাম বললেন যে তুমি কাজী জাফরের সঙ্গে একটু কথা বলো। তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন এবং সম্ভবত তিনি তখন এমপি পার্লামেন্ট ছিলেন কি ছিলেন। এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে পানি ছিল সে পানিতে আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে। তো আমাকে বলেন তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি নির্ধারণ আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি ম্যাডামের সঙ্গে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার এখনো মনে আছে, আমি বেশি লম্বা করব না, রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেলাম। এখন যে বাসায় হচ্ছে উনি ফিরে যা সেখানে। তো উপরে উঠে ম্যাডামকে উনি যখন সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেনি, একেবারেই চিনতে পারেনি। তো ম্যাডাম তখন বললেন, এই জাফর ভাই বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে ম্যাডাম উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম না। এরপরে ইতিহাস অনেক লম্বা, উনি বেরিয়ে এসছেন, এই প্রেস ক্লাবেই উনি সম্মেলন করেছেন। সম্মেলন করে জাতীয় পার্টি থেকে বের হয়ে এসছেন আমাদের জাফর ভাই, জামাল ভাই, লিঙ্কন সহ সবাই এখানে প্রচন্ড মারামারি হয়েছে, মেরেছে, বোম মেরেছে, এবং এখানে আপনার পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছে। তারপরে তিনি দমন হয়ে যায়। এটা গেল, এবং এর মধ্যে তো আন্দোলন হয়েছে, আমাদের 20 দল গঠন হয়েছে। 20 দলের অন্যতম নেতা ছিলেন জাফর ভাই, সবখানে গেছেন। আমরা উনি মারা গেলেন কবে? উনি মারা গেলেন কবে? 25-16 জামাল ভাই 16 2016 2015 রাইট। তো আজকের এই দিনে 27 তারিখ। এই জন্য বলছি কথাগুলো, জাফর ভাইকে অনেকেই আমরা ভুল বুঝি, ভুল বোঝার চেষ্টা করি, কিন্তু অন্তরে অন্তরে ভেতরে ভেতরে তার পুরো কাজের মধ্যে তিনি ছিলেন বিপ্লবী, তিনি ছিলেন একজন একেবারে আপাদমস্তক একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক এবং গণতান্ত্রিক। আমি এখন আর বিপ্লবী বলবো না, এই জন্য যে পরে বিপ্লব তো আমরা সবাই ছেড়ে দিচ্ছি। সত্য কথা, তারপর ভাই হাসছেন কারণ উনি এখন আছেন, তো সেটা অনেক তর্ক বিতর্কের প্রশ্ন, আলোচনার প্রশ্ন, কিন্তু আমরা আবার একসাথে আছি একসঙ্গে। আমাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কাজগুলো হয়েছে, এবং যা আমাদের কাজী জাফর ভাই আমাদের নেতৃত্ব দিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এক সময় তিনি এত বেশি বিপ্লবী ছিলেন, তো তখন তাকে বলা হতো দ্য লিজেন্ড
অফ ভায়োলেন্স, এটাও বলা হয়েছে। যাই হোক, আজকে যে পরিস্থিতিতে যে প্রেক্ষাপটে আমরা এখানে সভাটা করছি, আমাদের বাবুল ভাই করছেন, এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং আমরা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদ থেকে, একটা অভ্যুত্থানের মধ্য থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে যাওয়ার জন্য কাজ করছি। অনেক কাজ ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্য যে বিষয়গুলো এসছে, সেগুলোর মধ্যে অনেকগুলো দলগুলো একমত হয়েছে, অনেকগুলো একমত হতে পারেনি, এবং নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি, আন্দোলন করেছি আপনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা আমরা 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই স্পষ্ট সমস্ত গুলোই সেখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই, কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। স্বপন সাহেব, আপনি তো এখন এই সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। দুর্ভাগ্যজনক ভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দের সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু যখন আপনার এই যে পিয়ার সংখ্যানুপাতিক পিয়ার, অর্থাৎ পিয়ারটা সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সেই সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। আর কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন, এই যে 1-11 হলো,
11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর থাকলো 2 বছর থেকে লাভ কি করলো ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল যার ভোগান্তি আমাদেরকে পোয়াতে হলো 15 বছর 16 বছর এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি হতাশ হইনি আমি সব সময় আপনার সবাইকে সাহস দিয়েছি আমরা এই যে বসতাম আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার একটা হতাশার ছায়া ঘোরাঘুরি করে কেন করবেন আপনারা কি কেন যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দুর্নীতি 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 আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ টাকা দিতে হতো এখন দিতে হয় 5 লাখ টাকা এটা অর্থটা হচ্ছে অর্থাৎ এই পরিবর্তন যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারে এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছে যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার এই দেশটা তো আমাদের আজকে 1971 সালে আমরা যুদ্ধ করেছি যারা আছি সবাই আমাদের অনেকে গুলি খেয়েছে অনেকের ভাই মারা গেছে মা মারা গেছে বাড়িঘর পুড়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে 71-এর কথা আমরা ভুলি নাই বলা সম্ভব না অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার কিন্তু সেটা বলা সম্ভব নয় আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে ব্রাশ ফায়ার করে গুলি করে বেড়ে ফেলতে 71-এ এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি সবকিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল হবে বিরাট ভুল হবে আপনার সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে হামলা করছে তখন কোথায় যাব আমরা এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের আমরা যখন আজকে একটা পত্রিকা সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি রাখা করি না এই সালাম দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে
যে হয়েই তো গেছে বোধ হয়। যার ফলে কি হচ্ছে, আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি, আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম, আমরা 5,000 টাকার বেশি দিতে পারবো না। কারেক্ট। তাহলে কোথায়, আমি সত্যি কথা বলছি আপনাদের, তাহলে কোথায় এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারতো। তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে এখনো। কাম টু ইউর সেন্সেস, অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই। বসে নেই কেউ। যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্ন ভাবে কাজ করছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে, আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, কিছু মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা গোটা জাতি শেখ মুজিবের পেছনে পাগলের মতো ছুটেছিলাম। মৌলানা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই কাজে শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিলেন। সত্য, অস্বীকার করার উপায় আছে? কোনো উপায় নেই। ঠিক একইভাবে পরবর্তী কালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বন্ধুগণ, কথা শেষ করবো। অনেক আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি না, দম পাই না। বয়স হয়ে গেছে, অনেক অসুখ আক্রান্ত হয়েছে। আমি আপনার ধীরে ধীরে বসে বসে এই কথা বলতে চাই। আমার ভাই যে আমার চেয়ে অনেক বড়, উনি অনেক শক্ত আছেন আমার চেয়ে। তো আমরা কিন্তু প্রায় বসি, প্রায় কথা বলি, আমরা কাজ করছি, আলোচনা করছি। যতই আপনার আমি বলি যে আগে কখনো আপনার এই ডিপ্রেশন হয়নি, এখনো কিছুটা ডিপ্রেশন ছায়া করছে, তারপরেও বলি যে আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়ার মানুষ নই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকার মানুষ নই। আমরা আমাদের যখনই সময়ের প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি। বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়িয়েছে বারবার। আর সেই জন্যই বাংলাদেশের মানুষ সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ। আজকে আমি এখানে খুব আমাদের মূল নেতা আমাদের মৌলানা আব্দুল হামিদকে ভাসানীকে স্মরণ করছি। আর একজন আমাদের বিপ্লবী নেতা, যিনি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে। বাংলাদেশের রাষ্ট্রের যে আপনার অস্তিত্ব, তাকে তিনি যুদ্ধের মাধ্যমে যিনি শুরু করেছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে স্মরণ করছি। আর অত্যন্ত শ্রদ্ধা ভরে অন্তর থেকে স্মরণ করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি অপরিসীম
অসাধারণ ধৈর্য এবং তার যে অনমনীয় মনোভাব, তার যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, সেই লড়াই করেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এই বন্ধুগণ, আসুন, যারা প্রাণ দিয়েছেন 5ই আগস্ট এবং তার আগে জুলাই মাসে আগস্টে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো একই সঙ্গে আশা করছি যে যারা সেদিন সামনের সারিতে ছিলেন, দয়া করে কাম টু ইউর সেন্সেস এবং দেশকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করার মানসিকতা তৈরি করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাজী জাফর অমর হোক। আমরা সবাইকে যেন কাজ করতে পারি সেই জন্য দোয়া করি।